ওয়াও, দারুণ রোদ উঠেছে। আচ্ছা, ওই সোফাতে যাই। ওই সোফাতে গেলে আবার আমার কফি, এইভাবে থাকি, দেখা যায় না। সূর্যের আলো আমার একেবারে নে 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 নে। ভাই ভাই ভাই, ভাই ভাই ভাই, একটু কফি খাই। ইয়েস, কফি খাইলে একটু শক্তি পাই। এতগুলো অপারেশন হয়েছে রে ভাই, আমার শরীরে তেমন কোনো শক্তি নাহি পাই। কথা বললেই হয়ে যায় কবিতা, তুমি যে আমার প্রাণের ববিতা। ভাই, আমার ফেসবুকটারে কি কইরা দিছে রে ভাই, নোটিস মেরে মেরে আমার শত্রুরা আমার নামে আমার নামে নামে বিভিন্ন অ্যাকাউন্ট খুলে খুলে সেরা বেড়া করে দিছে। আচ্ছা, একজন আমাকে একটি কবিতা পাঠাইল। কবিতার নাম আজান, লেখক ফরহাদ মাঝহার, কাব্যগ্রন্থ এবাদতনামা, পৃষ্ঠা 69। তুমি কি বধির প্রভু, নাকি কানে তুলা দিয়া থাকো? এভাবে হুঙ্কার দিয়ে 5 বার মাইক্রোফোনে কেন মুয়াজ্জিন হাঁকিতেছে? প্রেম কথা কে কয় চিৎকারে? দুনিয়া কাঁপিয়ে দিয়ে তোমাকে ধর্মের নামে ডাকা কোথা থেকে এলো প্রভু? তবে কি ধূর্ত শয়তানে মনুষ্যের ডাকিতেছেই অধর্মের সাজানো ময়দানে? ভাই, এইসব লেখে টেখে নাকি এক সময় শুনেছি, এই লোকটার নাম শুনেছি আমি, কয়েক বছর হয়েছে, বেশি দিন হয়নি। ওই যে কোথায় যেন হারিয়ে গিয়েছিল, কিডন্যাপ করেছে, এগুলো নিয়ে দেখলাম বিভিন্ন মিডিয়ায়। এবং তারও কিছুদিন আগে অথবা পরে, আগে মনে হয় সেটা, সম্ভবত হোটেল ইন্টারকন্টিনেন্টাল অথবা ঢাকা ক্লাবে তার ইনভাইটেশন ছিল। সে লুঙ্গি পরে গিয়েছিল, তাই তাকে ঢুকতে দেয়নি। এটা নিয়ে শুনেছি কবি, দার্শনিক, নাস্তিক ফরহাদ মাজার লুঙ্গি পরে যাওয়াতে তাকে অনুষ্ঠানে ঢুকতে দেয়নি। এবার নোয়াখাইলা খাটার ছোট লোক, গরিব, একদম গরিব, সিরাজুল আলম খানের আপন ফুফুর ছেলে মানে ফুফাতো ভাই। তার চেহারার সাথেও সিরাজুল আলম খানের অনেক মিল আছে। সে আবার এটা লম্বা দাড়ি রেখেছে, মোষ রেখেছে, মাথার মধ্যে একটা টুপি দিছে। এটাকে নাকি হজরত মাওলানা ডক্টর, কিসের শব্দ, ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী সাহেব বলেছেন এটা নাকি শয়তানের টুপি, এরকম কি জানি বলেছে, শুনেছি, আই ডোন্ট নো, অন্যদের কাছে শুনেছি। এই যে সিরাজুল আলম খানের চেহারার সাথে তার মিল আছে, দেখেছ? আমার কণ্ঠ অনেক বড়, বুঝছ, জোরে কথা বলি। আমার প্রতিবেশী সম্ভবত আমাকে ওয়ালে টোকা দিয়ে সতর্ক করে দিয়েছে, হেই বিশ্ববরণ্য সেলিব্রিটি, ওয়ার্ল্ড সেলিব্রিটি, কবি, সাহিত্যিক, দার্শনিক, অভিনেতা, বিশ্বের সর্বশ্রেষ্ঠ সব বিষয়ী
আপনি একটু আস্তে কথা বলেন। অনেকবার আমাকে বলেছে ভাই থামার, তো এতদিন ঠান্ডা ছিল, জানালা বন্ধ ছিল, আজকে দেখো কি সুন্দর রোদ উঠেছে। আমি সবগুলো জানালা খুলে দিয়েছি। সব কটা জানালা খুলে দাও না। আমার মার্কারি ক্লাস দেখেছ, এইটা এদিকেও খুলে দিয়েছি। আজকে আমি গোলাপ ফুল কিনেছি, কতগুলো গোলাপ আছে এখানে, গোলাপের চারা দেখাবো তোমাদের। এখানে আমি বাগান করি, আমার ব্যালকনি বাগান, মাই লিটল ফার্ম। এই যে দেখো কি সুন্দর গোলাপ, দেখেছ কতগুলো গাছ, 1 2 3 4টা ফুটেছে, আরও কতগুলো ফুটবে খুব শীঘ্রই। ইয়াস, এটা আমার হবি ছোটোবেলা থেকেই। এই যে ভিতরেও আছে, এটা পাতাবাহার, এটাকে বাহিরে নিব আরও 2-1 দিন পরে, কারণ রাতে এখনও -ডিগ্রি সেলসিয়াস। আচ্ছা, এই জানালাটা বন্ধ করে দেয় প্রতিবেশীর, যাতে ডিস্টার্ব না হয়, বোঝো না? দেখেছ আমার রান্নাঘরে কমলা আছে, কত কিছু আছে, রান্না করেছি, এখনো খাই নেই, শুধু নাস্তা খেয়েছি। ব্যাস ভাই সব। আচ্ছা, এই কবিতাটা তোমরা আবার পড়ি, তোমরা দেখো তো। তবে তার এই কবিতার বিষয়বস্তুর সাথে আমি সহমত পোষণ করি। তুমি কি বধির প্রভু? স্রষ্টাকে বলছেন, তুমি কি কানে শোনো না, নাকি কানে তুলা দিয়া থাকো? এভাবে হুঙ্কার দিয়ে 5 বার মাইক্রোফোনে কেন মুয়াজ্জিন হাঁকিতেছে? ওই যে আজান, ঢাকা শহরে হাজার হাজার মসজিদ, কয়েক লক্ষ মসজিদ, আমি জানি না ভাই, মসজিদের শহর ঢাকা, মানে পৃথিবীতে এত মসজিদ কোনো শহরে নাই। আজানের সময় হইলে রে ভাই, একই পাড়ায় ধরো 50টা মসজিদ, সবগুলোতে আজান দেওয়ার আসলে কোনো দরকার নেই। এভাবে হুঙ্কার দিয়ে 5 বার মাইক্রোফোনে কেন মুয়াজ্জিন হাঁকিতেছে? প্রেম কথা কে কয় চিৎকারে? চিৎকার দিয়া কি কেউ প্রেমের কথা বলে? দুনিয়া কাঁপিয়ে দিয়ে তোমাকে ধর্মের নামে ডাকা কোথা থেকে এলো প্রভু? তবে কি ধূর্ত শয়তানে মনুষ্যের ডাকিতেছে অধর্মের সাজানো ময়দানে? ধর্মকে অধর্ম করে ফেলেছে। তার এই কথার সাথে কিন্তু বিষয়বস্তুর সাথে আমি শতভাগ সহমত পোষণ করি, কিন্তু আমি আজানের বিরুদ্ধে নই। আজানের ধ্বনি শুনিলে আমিও অনেক শান্তি পাই। ভোরবেলার, বিশেষ করে ভোরের আজান, আমি নিচে অনেক সুন্দর আজান দিতাম। আমার দাদাজি আমাকে শিখাইছেন। আমার দাদাজি আজান দিলে খালি গলায়, বিশ্বাস করবে না, এশার নামাজের এবং ভোরের আজান অনেক দূর থেকে শোনা যাইত। তখন আমাদের বাড়িতে কোনো মাইকের ব্যবস্থা ছিল না। এখন আমাদের বাড়ির মসজিদেও মাইক দিয়ে 5 বার আজান দেয়। হাফেজ সাহেব আছেন, ইমাম সাহেব আছেন। তবে এগুলোকে শব্দ দূষণ ঢাকা শহরে, তারপরে কান ঝাড়াপালা করে। কিছুক্ষণ আগে আমার একজন প্রিয় ব্যক্তি টেলিফোন করেছিল ঢাকা থেকে, রাস্তার বাহিরে ছিল, কান ফাটে যায় ভাই। দুনিয়ার হর্ন, গাড়ির হর্ন, একেবারে কান ঝাড়াপাড়া হয়ে যায়। 2002 সালে আমি গিয়েছিলাম, প্রায় 11 বছর পর
ভিয়েনা থেকে। তার মানে এখন 35 বছর, তাই না? 11 আর 24 কত বছর হয়েছে? তো যেটা বলছিলাম, ও এটা ধরে রেখেছি কেন বোকার মতো, এই যে আমি, এটা তো পড়া হয়ে গেছে। এই ভদ্রলোক নিজে নিজে বিতর্কিত হয়, বুঝছো? আর এই কবিতা শুনলাম ওই দিন তারেক এটা নিয়ে সমালোচনা করেছে, আর অনেকে আমাকে বলেছে সে ধর্মের বিরুদ্ধে কবিতা লিখেছে। এটা ধর্মের বিরুদ্ধে মোটেই লেখেনি, বরঞ্চ ধর্মের আসল ইসলাম শান্তির ধর্ম, শান্তির জন্যে বলেছে। সাউন্ড পলিউশন, শব্দ দূষণ অত্যন্ত অস্বাস্থ্যকর ভাই। 2002 সালে যখন গিয়েছিলাম, এয়ারপোর্ট থেকে বেরিয়ে মনে হইল যেন কই মাছ, জুন মাসের শেষের দিকে ছিল সম্ভবত, মনে হয় যেন কই মাছের খোলার মধ্যে কই মাছ দিলে যেমন জ্বলে উঠে, এমন করে হয়েছিল। স্টাডি করছি, গ্রুপ স্টাডি। তুমি কি করো, কি খেয়েছ? আর আমার বউ আমার ছোট বউ, ওকে, আমার ছোট বউ মেসেজ দিয়েছে আমি কি করছি। ও গ্রুপ স্টাডি করছে, ডাক্তার। ডাক্তারদের প্রচুর লেখাপড়া করতে হয়। তো ফরহাদ মাজারের এই আজান কবিতা নিয়ে আমার কোনো আপত্তি নেই, বরঞ্চ আমি তার এই কবিতার বিষয়বস্তুকে সাপোর্ট করছি। দয়া করে যারা কর্তৃপক্ষ আছেন, ঢাকা শহরকে এই শব্দ দূষণ থেকে বাঁচান। পরিবেশ, আমি একজন পরিবেশ বিজ্ঞানের ছাত্র, আমি বলবো না আমি শিক্ষক, আমি ভাই পরিবেশ বিজ্ঞানী, পরিবেশ বিজ্ঞানের ছাত্র এখনও। সারা জীবন আমি পরিবেশ বিজ্ঞান নিয়ে ছোটোবেলা থেকেই অনেক আমার নিজস্ব অভিজ্ঞতা, গবেষণা আছে। মোশাররফ হোসেন মন্টু সাহেব এসেছেন, প্রিন্সিপাল সাহেব। তোমার কারণে আমার ফেসবুকে আমি এখন মেসেজ দিতে পারি না। সকালবেলায় এই মোবাইল থেকে, ফেসবুক থেকে আমি অন্যায়ের প্রতিবাদ করেছি। নাসরিন আক্তার বিথি, ওয়েলকাম। তবে এই ফরহাদ মাজার একটা ক্রিমিনাল, এতে কোনো সন্দেহ নেই। একটা বেয়াদব লোক, জঘন্য বেয়াদব। সে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। তার আগেও আমি তার কিছু কিছু কথাবার্তা শুনেছি। মহান মুক্তিযুদ্ধকে সে কখনো মেনে নেয়নি। সিরাজুল আলম খান দাদার আপন ফুফাতো ভাই বলে নিজেকে, সিরাজুল আলম খানের মৃত্যুর পর শুনেছি সিরাজুল আলম খান ভাই, আমাদের ভাই, আমার বড় ভাই সিরাজ ভাই, এরকম করে করে অনেকে নাম বিক্রি করে। যেমন আমাদের প্রিন্সিপাল মোশাররফ হোসেন মন্টু সাহেব সিরাজুল আলম খান সেন্টার খুলে, দোকান খুলে বসেছেন। প্রবাসী কিছু কিছু বেকুব বোকা লোক আছে, টাকা দেয়, আরে ওসব দিয়ে কী হবে? সিরাজুল আলম খান ইজ ডেড। সে ভালো কোনো কিছুই করে নাই। বাংলাদেশের শতকরা 99.9
ভাগ মানুষ ইস্ট পাকিস্তানের যুদ্ধ চায় নাই, আলোচনার মাধ্যমে মীমাংসা করতে চেয়েছে এবং পাকিস্তানকে ভাঙতে চায় নাই। পাকিস্তান রেখেই সমস্যার সমাধান করা যেত। পাকিস্তানিরা 24 বছরে যত শোষণ করেনি, ভারত 24 ঘন্টায় 24 বছরে পাকিস্তান বাংলাদেশকে যত শোষণ করেনি, নির্যাতন করেনি, অবহেলা করেনি, অধিকার বঞ্চিত করেনি, ভারত 24 ঘন্টায় তার থেকে 1000 গুণ বেশি শোষণ করেছে, বেশি নির্যাতন করেছে। এখনও বাংলাদেশিরা, বাঙালিরা, বাংলাদেশের মানুষ নির্যাতিত হচ্ছে। আমাদের পানির ন্যায্য হিস্সা দিচ্ছে না। বাংলাদেশকে তারা একটা পার্মানেন্ট মার্কেট করেছে। বাংলাদেশে শিল্প উন্নয়নের পথে বাধা সৃষ্টি করেছে। আমি যখন জাতিসংঘে ছিলাম উপদেষ্টা হিসাবে, তখন আমি শিল্প উন্নয়নের সাথে নিবিড়ভাবে কাজ করেছি। তখন কাজ করতে গিয়ে আমি দেখেছি তাদের চক্রান্ত। আমাদের শাড়ি শিল্পকে ধ্বংস করতে চেয়েছে। আরও অনেক সর্ববিষয়ী আমাদের দেশে গার্মেন্টস ইন্ডাস্ট্রি গড়ে উঠুক, তারা সেটা চায়নি। প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই গার্মেন্টস শিল্পকে শুরু করেছেন এবং তিনি অনেক দূর এগিয়ে নিয়েছেন এবং জেনারেল এরশাদ এসেও সেগুলোকে ধরে রেখেছেন। বাংলাদেশে প্রত্যেকটি নতুন জেলায় আমরা শিল্পনগরী গড়ে তুলেছিলাম। প্রত্যেক উপজেলায় শিল্পনগরী করার কথা ছিল। জাতিসংঘ থেকে টাকার ব্যবস্থা করেছিলাম আমি। প্রত্যেক উপজেলায় জমি কেনার জন্যে জাতিসংঘ থেকে টাকা দেওয়ার জন্য তারা সম্মত হয়েছিল। এসব কথাগুলো তোমরা জানো না। এর জন্য ক্যাপাসিটি লাগে। এই দায়িত্বে আমি ছিলাম। তৎকালীন সেক্রেটারি জেনারেল কোফি আনানকে আমি রাজি করে, যে বুদ্রুজ গাড়ি ছিল তারপরে, বাট কোফি আনান ছিল আমার সরাসরি বস, জাতিসংঘের সেক্রেটারি জেনারেল। তাছাড়া ময়েস আলাল আইএলওর এশিয়া মহাদেশের দায়িত্বে ছিলেন, জেনেভাতে হেড অফিস। তিনি বছরে 4-5 বার বাংলাদেশে ভিজিট করেছেন। আমাকে অত্যন্ত ভালোবাসতেন, অনেক ভালো সম্পর্ক ছিল। মানুষের ব্যক্তিগত সম্পর্কের দ্বারা অনেক কিছু করা যায়। আমি আমার হাঁটু আপাকে বলেছিলাম যে ডক্টর ইউনূস নোবেল পুরস্কার পাওয়ার পর তাকে তুমি ব্যবহার করো, তাকে কাজে লাগাও। আন্তর্জাতিক পর্যায়ে তার একটা অবস্থান আছে। কিন্তু তিনি আমার কথা রাখলেন না। তিনি রাখলেন কাউয়া কাদিরার কথা। এখন কোথায় কাউয়া কাদিরা, কোথায় আমার হাঁটু আপা? ঘাটতার আমি, বুঝছো? হাঁটু আপার ভীষণ ঘাটতাড়া আছে, জিদ আছে। জিদ থাকা ভালো, তবে আমার হাঁটু আপা কিন্তু অনেক বিজ্ঞ রাজনীতিবিদ, বাপের রক্ত আছে। বঙ্গবন্ধু অনেক বড় মাপের নেতা ছিলেন, দেশপ্রেমিক ছিলেন, এতে কোনো সন্দেহ নেই। বঙ্গবন্ধুর ডাকে আমি মহান মুক্তিযুদ্ধে গিয়েছি। সিরাজুল আলম খানকে যা বলার মন্টু মিয়ার কারণে বলেছি, আপাতত তাকে নিয়ে আর বলতে চাই না। দাদাকে আমি অনেক শ্রদ্ধা করি বলেই, অনেক ভালোবাসি বলেই দাদার উপর অনেক ক্ষোভ আছে, ঠিক আছে, অনেক ক্ষোভ আছে। বাট দাদার নাম ভাঙ্গিয়ে দাদার ভাইয়ের ছোট ভাই পেয়ারু সাহেবের মেয়ে ব্যারিস্টার ফারা আরেকটা সিরাজুল আলম খান সেন্টার করেছে, গবেষণা ইনস্টিটিউশন করেছে, ভালো উদ্যোগ। প্রিন্সিপাল মোশাররফ হোসেন করছেন সিরাজুল আলম খান সেন্টার। ওখানে দেখেছি শত শত বই জোগাড় করেছে। ওগুলো জোগাড় করলে হবে না, পাঠচক্র তৈরি করতে হবে, পাঠক যেতে হবে, সেখানে আলোচনা সভা হবে, সেখানে পাঠচক্র হবে, অনুশীলন। ছাত্র ইউনিয়নের সময় আমরা বলতাম অনুশীলন, ছাত্র ইউনিয়নে এখনও অনুশীলন করা হয়, ছাত্র শিবিরেও অনুশীলন করা হয়। এবং ছাত্রলীগ, ছাত্র দলে এইসব অনুশীলন নাই, পাঠচক্র নেই, রাজনীতি সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই, কোনো থিঙ্ক ট্যাঙ্ক নেই,
ওরা জানে মাস্তানি, চুরি, ডাকাতি, চাঁদাবাজি এসব করে এই বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিএনপি এই দলগুলো ক্ষমতায় আসে। ক্ষমতায় এসে তারা মানুষের অধিকার কেড়ে নেয়, যে জন্য এদেশের কোনো আজও উন্নতি হয়নি। বাংলাদেশে যত উন্নয়ন হয়েছে করাপশন ছাড়া দুইজন জেনারেলের সময় হয়েছে। জেনারেল জিয়াউর রহমানের সময় হয়েছে। জিয়াউর রহমান যখন বাংলাদেশকে স্বাধীনতাকে অর্থবহ করতে চেয়েছিলেন, বঙ্গবন্ধু যখন স্বাধীনতাকে অর্থবহ করতে চেয়েছিলেন, বাংলাদেশকে স্বনির্ভর করতে চেয়েছিলেন, তখনই বঙ্গবন্ধুকে সরিয়ে দিয়েছে এবং জিয়াউর রহমানকেও সরিয়ে দিয়েছেন। আমি এগুলো প্রত্যক্ষদর্শী এবং আমি নিজেই সাক্ষী। পরবর্তী সময়ে জেনারেল এরশাদের সাথে আমি 9 বছর জাতিসংঘের উপদেষ্টা হিসেবে কাজ করেছি। তাকে ছায়ার মতো তাকে পরামর্শ দিয়েছি। তিনি আমাকে তার অঘোষে, যেহেতু আমি জাতিসংঘে চাকরি করতাম, সেহেতু তিনি আমাকে কোনো অফিসিয়ালি উপদেষ্টা হিসেবে কোনো আমাকে নিয়োগপত্র দেননি, বাট আনঅফিসিয়ালি জাতিসংঘের উপদেষ্টা হিসেবে আমি তার কাউন্টার পার্ট ছিলাম। কাউন্টার পার্ট বোঝো না? তার সমমর্যাদায় তার উপদেষ্টা ছিলাম জাতিসংঘ থেকে, এবং তিনি অনেক সম্মান করতেন। যতগুলো এই যে উপজেলা কনসেপ্ট, বিভাগ তৈরি করা, প্রদেশ তৈরি করা, আমি বলেছিলাম বাংলাদেশকে 11টা প্রভিন্সে ভাগ করেন। বাংলাদেশকে অনেকগুলো 8টা বিভাগ করতে চেয়েছেন। আমি বলেছি 11টা প্রভিন্স করুন। এর মধ্যে তাহলে 11টা প্রভিন্স করে ফেললে প্রভিন্সের ভিতরে আবার বিভাগ করা যেত। এটাকে বলা হয় ডিসেন্ট্রালাইজেশন অফ পাওয়ার। তাহলে ঢাকা শহরের উপর চাপ পড়তো না। প্রত্যেকটি প্রদেশে সুপ্রিম কোর্টের শাখা থাকতো, হাইকোর্টের শাখা থাকতো, না সুপ্রিম কোর্ট না থাকলেও হাইকোর্ট থাকতো, করা হয়েছিল। এবং প্রত্যেকটি প্রদেশ যদি স্বনির্ভর হয়ে যায়, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি, এগ্রিকালচার ইউনিভার্সিটি থেকে শুরু করে সব কিছু থাকে, মানুষ ঢাকা কেন আসবে বলো? ওখানেই তো কর্মসংস্থান হবে। শিল্পনগরী গড়ে উঠেছে, সেগুলোকে এখন ডেড হয়ে গেছে, রুগ্ন হয়ে গেছে, ঠিক না? অনেক ধন্যবাদ। নিঝুম এসেছে, আমার প্রিয় নিঝুম। অনেক মায়া লাগে সবার জন্যই। নিঝুমকে দেখলেই আমার গ্রামের কথা মনে হয়, যে চেড়িয়ারা গ্রামে আমার জন্ম হয়েছে। আমার কবিতা পাইছো নাকি ওটা? আমার সোনার গাঁও। একজন সেটাকে গান বানাইয়া গান পড়েছিল, গান গেয়েছে। আচ্ছা যাক, তো তোমরা কেউ আসো, কথা বলো, আমাকে ছোট ছোট প্রশ্ন করতে পারো, আশা করি আমি জবাব দিব। পিয়াস মজুমদার, এই মজুমদার ফ্যামিলি আমার দাদার ফ্যামিলি। ভূঁইয়া সাহেব আছেন নাকি কেউ? এগুলোর আসলে মর্যাদা আছে। তারা জমিদার ছিল। জমিদার কি আর এমন হয়েছে? ভূঁইয়া, পাটোয়ারি, মজুমদার, চৌধুরী, খান বাহাদুর, নবাব, ঠিক না ভাইয়া? ইয়াস। আমাদের গ্রামে ব্রিটিশ আমল থেকে সবচেয়ে বেশি উচ্চশিক্ষিত ছিল মাওলানা, কারি, হাফেজ, ইমাম নিঝুমদের বাড়ি, নিঝুমের বাপের বাড়ি, ডাক্তার, এবং বাড়ির নামই কবিরাজ বাড়ি। আমাদের গ্রামে 2টা কবিরাজ বাড়ি আছে। ওদের বাড়ির নাম বড় কবিরাজ বাড়ি, আরেকটা আছে ছোট কবিরাজ বাড়ি, ঠিক না? অনেক বড় বাড়ি, অনেক মানুষ, এবং ওদের বাড়িতেই কিন্তু প্রথম প্রাইমারি স্কুল হয়েছে, মাদ্রাসা, জুনিয়র মাদ্রাসা হয়েছিল, জুনিয়র মাদ্রাসা পরে সিনিয়র মাদ্রাসা হয়েছে, সেটা পরে হাই স্কুল হয়েছে, এবং পরে সেটা কলেজ হয়েছে। আরও 20 বছর আগেই এটা কলেজ হয়ে গেছিল। কিন্তু আমার বড় ভাই
আমাকে পাত্তা দেয় নাই। আমি তাকে বলছিলাম, কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান আমার অত্যন্ত ঘনিষ্ঠ ছিল, চেয়ারম্যানকে বলেছিলাম। তখন উনি বললেন যে স্যার, আপনার ভাই যেহেতু সেক্রেটারি সাহেবকে বলেন আমার কুমিল্লাতে আইসে বোর্ডে ওটা অফিসিয়ালি দরখাস্ত করতে হবে, একটা দরখাস্ত নিয়ে আসতে বলেন, আসলেই আমি পাস করে দিব। আমার বড় ভাইরে বেশি কয়, আর কাছে টিয়া নাই, আর কাছে টিয়া নাই, আই কুমিল্লা যাইম কেনে, আরে টিয়া হাডা। বুঝা, তাকে টাকা পাঠানো হয়েছে, তো সেই টাকা দিয়ে তিনি সিগারেট কিনে খেয়ে ফেলেছেন, অন্য মানুষদের খাওয়াইয়া দিছে। বাট আমি তার উপরে এই জন্য অনেকগুলো ব্যাপারেই অখুশি, তার মধ্যে এটাও একটা। আজ থেকে 20 বছর আগে যদি 2006 সালে 2005 অথবা 6, কারণ আমি আগের বাড়িতে গিয়েছিলাম 2005 সালে, যতদূর আমার মনে পড়ে না, 2006 সালে সম্ভবত চেয়ারম্যান সাহেবের, কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান সাহেবের শালা ডক্টর মাসুদ কামাল এই ভিয়েনাতে জাতিসংঘে একটা ট্রেনিং আসছিল, সে আমার বাড়িতে ছিল। তখন সে আমাকে বলল যে ভাইয়া, সে আবার জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে ফিজিক্সে ফার্স্ট হয়েছিল, সে আণবিক শক্তি কমিশনের ডাইরেক্টর ছিল, এতদিনে অনেক আরও বড় কিছু হয়ে গেছে। তো ওর দুলাভাই ছিল কুমিল্লা বোর্ডের চেয়ারম্যান, ও টেলিফোন করে আমার সাথে পরিচয় করিয়ে দিয়েছে। তখন উনি আমাকে চিনতেন, উনি নাকি আমার খুব ভক্ত ছিলেন আগে থেকেই। চিন্তা করো, এত বড় সুন্দর সুযোগ কেউ নিতে পারে নিজম? তুমি শুনলে তো তুমি কইতে বলে আমার মায়ের কানে শোনা বেচ্চা হইল কুমিল্লা যাই, তাই না? আব্দুল মমিন ভূঁইয়া, ওয়েলকাম। মিরু আমার প্রিয় ছোট ভাই, তিনি একজন অধ্যাপক এবং বিবিসির সাংবাদিক ছিলেন, এখন নাই। তুমি সাংবাদিক মেরো, হাঁটু আপাকে বলবে জাতির কাছে ক্ষমা চাইতে বলো, ক্ষমা চাইলে কেউ ছোট হয় না। হ্যাঁ, মোস্তফা কামাল চেয়ারম্যান আমার সম্পর্কে ভাগিনা হইতো, ওর মামা মিলন চেয়ারম্যান, আমরা একসাথে যুদ্ধ করেছি একই সেক্টরে এবং খুব ঘনিষ্ঠ ছিলাম। হ্যাঁ, ঢাকাতে একই বাসায় আমি এক রুমে থাকতাম। একবার আমি একা ছিলাম কিছুদিন মতিঝিল কলোনিতে, মোস্তফা চেয়ারম্যান, এরকম 2 রুমের একটা বাড়ি ভাড়া নিয়ে দুইজন দুই রুমে ছিলাম। হ্যাঁ, আমি ওই দিনই শুনেছি, যেদিন রাত্রে মেরেছে সেই রাত্রেই শুনেছি, 5ই আগস্ট। এটা ঠিক করেনি। হ্যাঁ, খালেদ মজুমদার সাহেবের আপন মেজু ভাইয়ের ছেলে মুন্না মজুমদার, তার বাবাকেও যুদ্ধের সময় মেরে ফেলেছিল কুমিল্লা, চট্টগ্রামে। তার বাবা পুলিশ ছিল, পুলিশ। কেউ বলে তার বাবাকে নাকি পাকিস্তানিরা মেরেছে, কেউ বলে মুক্তিযোদ্ধারা মেরেছে, এটা ঠিক কেউ বলতে পারে না। সম্ভব তার বাপের লাশও মনে হয় পাওয়া যায়নি। হ্যাঁ, মোস্তফা তো তোমাদের ঘরের পাশেই তো ওদের বাড়ি, না পাশাপাশি না, মাঝখানে একটা বাড়ি, উত্তর পাশেই ছোট কবিরাজ বাড়ির সাথে। আমি এখন সব ওই দিকে দেখি। জনাল ডাক্তার সাহেব আমাদের পারিবারিক ডাক্তার ছিলেন, ওই পিছনে দিয়া ঢুকতাম আমরা পগাত দিয়া, বুঝছো? তোমাকে দেখলেই আমি চলে যাই গ্রামে। হ্যাঁ, তো মোস্তফা আমাদের বাড়ির রাস্তা বলার অনেক বকাবকির পর যতটুকু করতে পারতো ততটুকু করে নাই। আমাকে বলতো ইলেকশনের আগে, স্যার আমাকে আপনি চেয়ারম্যান বানান, আপনি বললে সবাই আমাকে ভোট দিবে। আগের বার বানাইছি, পরে রাস্তার অর্ধেক ইট ফেলাইছিল। পরের বারে আবার রাজুর বউ মেম্বার হওয়ার পর
রাজুর বউ সহ ইট ফেলেছে কিন্তু পাকা করেনি। বাট মোস্তফা অনেক সুন্দর ছিল, ওর একটা বোন ছিল, ওর বোনটা ওর বিয়ে হয়েছে, ওরা সবাই আমার ছাত্র ছিল, বুঝছো। তুমি বিশ্বাস করবা, খোকাও আমার ছাত্র ছিল। খোকা দেখলে মনে হয় না বুড়া লান্ডু বান্ডু? খোকা হ্যাঁ, খোকন খোকন সে তো উপজেলা চেয়ারম্যান ইলেকশন করেছিল। যাক, আমাদের এলাকায় কোনো ভালো নেতা উঠে নাই। তোমরা হইতে পারো না? হতু না, হতু ফুফু না, না না, ওর বউ ছিল, ওর বউ মারা গেছে। হতু তুমি যার কথা বলছো ফাতেমা, তার বিয়ে হয়েছে চুনির বাড়িতে। হ্যাঁ, অদিত মামু আমার মামার বাড়ি ওটা। ওরা হলো পাটোয়ারি। সুরাইয়া খোকনের বোন নাম হইল সুরাইয়া, আমার ভাতিজি। ও মরে গেছে, ওরা সবগুলো বোন মরে গেছে। মামুন মরে গেছে। শিরিন অনেক ভালো গান গাইতো। নাজমা সবার বড়, সেও মারা গেছে। নাজমার জামাইও মারা গেছে। আমি জানি খোকার সাথে আমার কথা হয়েছে, মজুর সাথে প্রায় কথা হয়েছিল অনেকদিন পরে, একবার পাইছিলাম। তারপরে সাজুর সাথে কথা হয়েছে। তো ওরা, আমি জানি ওরা এখন টেলিফোন ধরে না। আমি যে বলি খালেক মজুমদার সাহেব কুখ্যাত রাজাকার ছিলেন, আমাদের বাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছে, কিন্তু রাজাকার হইলেও ভালো মানুষ ছিলেন। খোকা কাকার ছেলে সোহেল ভাইয়া তো আমাদের চাঁদপুরের উকিল। হ্যাঁ জানি, সে আমার নাতি। জীবনে একবার কথা হয়েছে। ওরা ওরা তো রাজাকারের নাতি, এই জন্য ভয়ে আমার সাথে কথা বলে না। তারপরে খোকনের ছোট ছেলে জীবনেও আমার সাথে কথা বলে নাই। আমি বলছিলাম খোকনকে আমার সাথে পরিচয় করিয়ে দিও, ও বিএনপি করে, জাহাঙ্গীরনগরে নাকি পড়েছে। শোনো, রাজাকারদের মনে ভয় থাকে, বুঝো না? রাজাকার তো রাজাকারই, রাজাকার ভালো হইলেই কি আর খারাপ হইলেই কি, ঠিক বলে নাই? যা অনেক কথা বললাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাই রোজার দিনে মানে অন্তত একটু, ভাই মিথ্যা কথা বলবেন না প্লিজ, দয়া করে কেউ মিথ্যা কথা বলবেন না, এটা আমার একান্ত অনুরোধ। এই মজুমদার, আমার দাদার 14 গোষ্ঠী মজুমদার। আমরা লিখি না, আমার 4 ভাই লন্ডনে থাকে, ওরাও লেখে না, আমিও লিখি না, আমার ছেলে কেউ লেখে না। আমরা এসব টাইটেল মাইটেল আমার দরকার নেই। নিজেও আমার দরকার আছে সাফায়েতুল্লাহ মজুমদার, মজুমদার বাড়ির ছেলে, মজুমদার ফ্যামিলির ছেলে। করের বাড়ি তো বলে না এখন, করের বাড়িও তো জমিদার বাড়ি ছিল, বুঝেছ? আমার দাদা কিনেছে 1938 সালে আরেক জমিদার, জমিদারদের গালিমপুরের কবদের বাড়ি ছিল, বুঝছ? করের বাড়ির প্রথম মানুষ আমি। মানুষ তো এখন বলে সেফুদার বাড়ি, ঠিক না? আমি জানি বাপির সাথে আমার কথা হয়। সেফুদার বাড়ি, সেফুদার কলেজ বাড়ি। বাংলাদেশকেই চিনে সেফুদার দেশ, অস্ট্রিয়াকে চিনে সেফুদার দেশ, ভিয়েনাকে চিনে সেফুদার শহর। ভাও কি মনে করছো? হ্যাঁ আচ্ছা, দুষ্টামি করি, তোমাদের সাথে ফান করি। আমি এত নাম ফুটিতে চাই না, আমি কাজে বিশ্বাস করি। সবাই নিজেরা স্বনির্ভর হও, অন্যের উপর নির্ভর করবে না, এটা আমার একান্ত অনুরোধ। লাভ ইজ পাওয়ার, লাভ নেভার ডাইজ।